চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সমন্বয়ক কোটা সংস্কার আন্দোলন বিন ইয়ামিন মোল্লা। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে অনেক চাপ এবং ব্যস্ততার ভিতর দিয়েই সময় যাচ্ছে আর কি। আচ্ছা, সেটা তো আমরা অবশ্যই জানি, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি, এটা সম্পর্কে সবাই অবগত। এখন পুরো দেশ এবং দেশের বাইরেও একটা আলোড়ন সৃষ্টি করেছে। সো কোটা আন্দোলন এখন দেশ সংস্কারের আন্দোলন যে রূপ নিয়েছে, এই মুহূর্তে আসলে আপনাদের জন্য চ্যালেঞ্জটা কি? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের জন্য যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে দেখেন, পাওয়ার ট্রানজিশন যেটাকে বলা হয়, আমাদের দেশটা কিন্তু একটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমাদের দেশের পাওয়ার ট্রানজিশনের সিস্টেমটা হচ্ছে ইলেকশন। কিন্তু ক্ষমতাটা কীভাবে হস্তান্তর হয়েছে? ইলেকশনের মাধ্যমে। ইলেকশনের মাধ্যমে কিন্তু যে সমস্ত দেশের রাজতন্ত্র থাকে তাদের একটা ট্রানজিশন সিস্টেম থাকে, যে মারা গেলে তার বড় ছেলে বা ছেলে এরকম বা ভাই এরকম তারা আসে। তো এই যে অস্বাভাবিক একটা ট্রানজিশন আমাদের দেশের, এটা দুইভাবে হয়, হয়তো সশস্ত্র সংগ্রাম অথবা নিরস্ত্র বিপ্লব। তো বিপ্লবের ভিতর দিয়ে এরপরে হয়তো আপনারা দেখেছেন যে আমরা ছাত্র জনতা মানুষ গণভবনে গিয়েছে, শেখ হাসিনা পালিয়ে চলে গেছে। উনি চলে গেছেন, কিন্তু উনি কিন্তু যান নাই, উনি কিন্তু ওনার এজেন্টদেরকে রেখে গেছেন। দেখুন, তার যে পুত্র তিনি কিন্তু বলছেন যে আমার মা তো পদত্যাগ করে নাই, আপনারা সবাই ধানমন্ডি 32 আসুন, আওয়ামী লীগ রাজনীতি করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, আমার মা দেশে ফিরবে, আপনারা সবাই আসুন। এবং আমি দেখছি যে ছাত্রলীগ যুবলীগের অনেক নেতারা, সাবেক নেতারা, বর্তমান নেতারা, আওয়ামী লীগের নেতারা, তারা হুমকি দিচ্ছে এখনও যে বিপ্লবের পরে কিন্তু প্রতি বিপ্লব হয়, সুতরাং সাবধান। তো এই যে একটা পরিস্থিতি, এবং আমি যদি আরও স্পেসিফিকলি বলি যে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন অর্গান, সেই অর্গানগুলোতেও কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, যেন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা যেন এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে ফাংশন না করতে পারে। এখন আমাদের প্রাইম চ্যালেঞ্জটা হচ্ছে এই রাষ্ট্রযন্ত্রটাকে সুচারুভাবে সচল করা। এবং সেই কনসার্নের জায়গা থেকেই আপনারা দেখবেন যে ছাত্রদের প্রতিনিধিরা বা ছাত্ররা জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিভিন্ন অর্গানের সাথে তারা ফাংশন করছে, স্বেচ্ছায় তারা ফাংশন করছে। এই যে দ্রব্যমূল্য বিষয়টি নিয়ে তারা সারা বাংলাদেশে মনিটরিং করছে। এখানে দ্রব্যমূল্যর যে ভোক্তা অধিদপ্তরের যে মূল কার্যালয়, সেখানে মিটিং হয়েছে, এবং কম্পিটিশন কমিশনে আমরা মিটিং করেছি। আবার দেখবেন ট্রাফিক ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে সারা দেশের শিক্ষার্থীরা সেখানে কাজ করছে। এখন শিক্ষার্থীরা যে আপনার হচ্ছে দুর্নীতি, দুঃশাসন এবং এই স্বৈরাচারের দোসর যেখানে যেখানে ছিল, এই জিনিসগুলো নিয়েও কিন্তু শিক্ষার্থীরা এখন কাজ করছে। আপনাদের যে কোটা আন্দোলন যে আন্দোলনটি ছিল, সেখান থেকে আসলে কোটা সংস্কার দিয়ে শুরু করেছিলেন, তারপর দেশ সংস্কারের বিষয়টি কিভাবে আসলো এবং তারপরের যে বিষয়গুলো ছিল আমরা দেখেছি অবশ্যই, কিন্তু আপনারা যারা ফেস করেছেন সামনাসামনি, আপনারা জানেন আসলে সেই সময়টা কেমন ছিল, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। দেখুন, আমাদের দেশের মানুষের ভিতরে অনেক ক্ষোভ, অনেক রাগ, অনেক গঞ্চনা ছিল। একদিকে দেখানো হচ্ছে যে দেশ উন্নয়নের রোল মডেল হয়ে গেছে, আবার আরেক দিকে দেশের কত শতাংশ মানুষের মানে আয় কত শতাংশ, এই জিনিসগুলোকে কিন্তু তারা গোপন করে গেছে। অর্থাৎ দেখেন, একজন মানুষের প্রতিদিনের আয় যদি হয় আপনার হচ্ছে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা, এবং কারো আয় যদি হয় 500 টাকা, 700 টাকা, তাহলে যখন এটা মানে গড় আয় দেখানো হয় যে আমার দেশের মানুষের গড় আয়, তখন কিন্তু এটা কিন্তু গড় হয়ে যায়। তা আমাদের দেশের যে সম্পদ, সেই সম্পদের আপনার হচ্ছে 40% মাত্র 10% মানুষের কাছে। 40% সম্পদ 10% মানুষের কাছে। এবার তাহলে চিন্তা করে দেখুন, এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস করা হবে। এটি কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে, যে রাষ্ট্রের মূলনীতি মূল পলিসিগুলোর ভিতরে একটা। যে সেটি কিন্তু বেড়ে যাচ্ছিল দিন দিন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ কিনে খেতে পারছে না, এবং মানুষের উপরে যে হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা, এবং মানুষের উপরে যে জুলুম নির্যাতন, এই যে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় জায়গায়, একদম পাতি নেতা সাথী নেতা থেকে শুরু করে সর্বোচ্চ নেতা পর্যন্ত, এই যে কারওয়ান বাজার, এই কারওয়ান বাজার থেকে প্রতিদিন প্রায় 1.5 কোটির মতো টাকা উঠতো। সেই টাকার অংশ বিভিন্ন জায়গায় যেত। সেই টাকার একটি অংশ এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
তার কাছে পর্যন্ত যেত, তাহলে রাষ্ট্রটা কিভাবে চলছে? আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যদি কারওয়ান বাজারের চাঁদার ভাগ যায়, তাহলে সেই রাষ্ট্রটা কিভাবে চলতো? তাহলে মানুষের খুব রাগ তো থাকবে। সব কিছু মিলিয়ে যখন কোটা সংস্কার আন্দোলন একটা পর্যায়ে গেল এবং এই সরকার সেই আন্দোলনটিকে হ্যান্ডেল করতে ব্যর্থ হলো, মানুষের বুকে, নিরস্ত্র মানুষের বুকে, ছাত্রদের বুকে গুলি চালানো শুরু করলো, তখন ক্ষোভ বিস্ফোরিত হলো। মানুষের সকল বঞ্চনা গঞ্চনা বেকারত্ব সব কিছু মিলিয়ে মানুষ কিন্তু রাজপথে নেমে গেল এবং সরকারের পতন হলো। এবং কোটা সংস্কার থেকে এখন এটা রাষ্ট্রের সংস্কারের রূপ লাভ করলো। কারণ দেখেন, এক সাগর রক্ত, এত শত ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে সরকারের পতন হয়েছে, পতন হওয়ার পরে তো আমরা কখনোই এটা কোনোভাবে চিন্তাও করতে পারি না যে আবারও একই রকম কোনো জগদ্দল পাথরে দেশের মানুষ চেপে বসবে, একই রকম কোনো সিন্ডিকেট চেপে বসবে, আবারও কোনো গ্রুপ গোষ্ঠী এসে আমাদের উপর নির্যাতন করবে, আমরা আতঙ্কিত থাকবো, রাতে ঘুমাতে পারবো না, আমাদের জানমালের নিরাপত্তা থাকবে না, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে অস্ত্রের ঝনঝনানি থাকবে, পেশিশক্তি, কালো টাকার রাজনীতি চলবে, এগুলো তো আমরা চিন্তা করতে পারেন। তাই রাষ্ট্র সংস্কারের বিষয়টি সামনে এসেছে এবং এই শিক্ষার্থীরা এই রাষ্ট্রের যারা বয়োজ্যেষ্ঠ, সর্বজন গ্রাহ্য অভিজ্ঞ আছে তাদেরকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে নেমেছি। বর্তমানে দুর্নীতি বন্ধে আপনারা কি কি স্টেপ নিচ্ছেন? দেখুন, দুর্নীতি বন্ধ এটা একটা প্রশ্ন। দুর্নীতি কিন্তু আসলে পুরোপুরি কখনো বন্ধ করা যায় না। এটা একটা কমানো তো সম্ভব, চিরচারিত রূপ যে কিয়ামতের আগ পর্যন্ত যেরকম সৎ মানুষ থাকবে সেখানে শয়তানও থাকবে, তাহলে শয়তান না থাকলে তো সৎ মানুষের কাজ থাকবে না। তো এইটা একটা এরকম একটা বিষয়। দুর্নীতিকে আমরা কমাতে চাই এবং আমাদের স্টেপ হচ্ছে দুর্নীতির যে মূল উৎপাদনের জায়গা, সেটাকে আমরা উৎপাদন করতে চাই। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করলেন যে দুর্নীতি বন্ধে আমাদের আসলে কি করণীয়। আমরা কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটাকে এখন ঢেলে সাজাতে চাই। আমরা ফাইন্ড আউট করেছি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় যে ক্যান্সার, সেইটা হচ্ছে দুর্নীতি। আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোর ভিতরে যত দুর্নীতিবাজ আমলারা রয়েছে, যত এই স্বৈরাচারের দোসর আমলারা রয়েছে, প্রত্যেককেই সেখান থেকে বের করে দেওয়া হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদেরকে কারাগারে নেওয়া হবে এবং তাদের যে দুর্নীতি করা পয়সাপাতি তারা যেখানে যেখানে রেখেছে সেগুলো এনে জনগণের কাছে দিতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের দেশে আপনারা দেখেছেন তো নির্বাচনের আগে এই যে ব্যবসায়ীরা, হ্যাঁ, গ্রুপ, তারা গিয়ে বলছে যে আমরা জীবনেও শেখ হাসিনার সাথে আছি, আমরা মরণেও শেখ হাসিনার সাথে আছি। আল্লাহ তাদের দোয়া কবুল করা শুরু করেছে। ইতিমধ্যে সালমান এফ রহমানকে আপনারা দেখেছেন, হ্যাঁ, তাকে চোরের মতো হাত বেঁধে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, তার সাথে তার ঘনিষ্ঠ বন্ধু আইনমন্ত্রী ছিলেন। এরকম বাকি যত ব্যবসায়ীরা আছেন আমরা আপনাদেরকে বলবো যে আপনারাও যে মরণেও শেখ হাসিনার সাথে থাকবেন, এখন মরণেও শেখ হাসিনার সাথে থাকার জন্য প্রস্তুত হয়ে যান। তাদেরকে গ্রেপ্তার করতে হবে, ঋণ খেলাপি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং একটি কথা আমি বলতে চাই এই পর্যায়ে, যে এই সুযোগে আসলে কিছু গোষ্ঠী তারা আবার বিভিন্ন জায়গায় দখল করা, আগুনি সংযোগ করা, মানুষকে ভীতি প্রদর্শন করা, চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু করেছে। তাদেরকে সাবধান করে বলে দিতে চাই যে শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের সাথে কিন্তু তারা জড়িত নয়। সুতরাং যারাই এই ধরনের কোনো কাজ করতে যাবে, ভাঙচুর, অগ্নিসংযোগ, আপনাদের কাছে চাঁদাবাজি করা, দখল করা, আপনারা এগুলো নোট করুন, আপনারা এগুলো আমাদের কাছে দিন, আমরা দেখতে চাই তারা কারা। এবং তাদেরকে সাবধান করে বলতে চাই যে আপনাদেরকে কিন্তু ধরা হবে, খুব শীঘ্রই ধরা হবে, আপনারা থামুন, নাহলে কিভাবে ধরা হবে? আপনি যেই জায়গা দখল করেছেন, যার কাছ থেকে চাঁদা নিয়েছেন, যার কাছ থেকে আপনি মাসোয়ারা নিচ্ছেন, যেই বাজার বন্দরে আপনারা এই চাঁদাবাজিগুলো করছেন, যেই গার্মেন্টস দখল করেছেন, আপনাকে গিয়ে ধরা হবে সেখান থেকে। এবং এই যে আপনার মিডিয়া মাধ্যম যেগুলো আছেন, আপনাদেরকেও আমরা সাথে নিয়ে যাব, তাদেরকে দেখাবেন যে এই যে কারা কারা দখল করছে। তাদের পিছনে যদি কোনো রাজনৈতিক ট্যাগ থাকে, আপনারা সেটিকে আরও ভালোভাবে সারা দেশের মানুষকে দেখাবেন যে এরা আসলে কারা। আমরা তো দুর্নীতি একদম বন্ধ করার যে বিষয়টি নিয়ে বলছিলাম, অবশ্যই কমানোর চেষ্টা আপনারা যথেষ্ট করছেন এবং আমরা সেটা দেখতেই পাচ্ছি, আপনারা বেশ সোচ্চার আছেন সব কিছু নিয়ে। সো অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন কাজগুলো সর্বপ্রথম আপনারা করা শুরু করছেন এবং আগামীতে স্টেপ বাই স্টেপ করবেন বলে মনে হয়? সর্বপ্রথম আমাদের সমস্যা ছিল যে সড়কের শৃঙ্খলা বিধান করা। শিক্ষার্থীদেরকে দেখেছেন সড়কে তারা কাজ করছে, এখন ট্রাফিক পুলিশে বিভিন্ন জায়গায় নেমে এসছে, এখন এটা মোটামুটি অনেকটা সহজ হয়ে গেছে, আর কিছুদিনের ভিতরে এটা স্বাভাবিক হয়ে যাবে। এর পাশাপাশি আমাদের আরেকটা সমস্যা ছিল আইন শৃঙ্খলা। মানুষ বিভিন্ন জায়গায় দখল বেদখল, মানুষের বাড়িতে ডাকাতি করা, এই সুযোগে অগ্নিসংযোগ করা,
এইটাও খুব অল্প সময়ের ভিতরেই আশা করি একটা শৃঙ্খলার ভিতরে একটা চলে আসবে। এবং একটু আগেই যে দুর্নীতির প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হলো, যে রিফরমেশন, আমরা এই রাষ্ট্র ব্যবস্থাটাকে রিফরমেশন করতে চাই, সেই রিফরমেশনের ভিতরে কিন্তু এই দুর্নীতিগ্রস্ত অফিসার যারা স্বৈরাচার দোষ তাদেরকে বের করে দেওয়া, এবং আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই রিফরমেশনের মূলটা থাকতে হবে আমাদের অন্তরের ভিতরে। আমাদের যে মানবিক মূল্যবোধ, আমাদের যে নৈতিকতা, এই জায়গাগুলোতে আগে ঠিক থাকতে হবে। আমাদেরকে শপথ করতে হবে আমরা বাংলাদেশের মানুষ যেই জায়গাতেই আছি, আমরা যেন কোনোভাবেই দুর্নীতির সাথে যুক্ত না হয়ে যাই, আমরা যেন কোনোভাবেই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, ঘুষ এগুলোর সাথে যুক্ত না হয়ে যায়, আগে আমাদেরকে শপথ করতে হবে। এবং এই যে আমাদের ইন্টারনাল, অভ্যন্তরীণ যদি এই বিপ্লবের চেতনাটা ধারণ করতে পারি, তাহলেই আমরা বাহ্যিক যে রিফরমেশন নিয়ে আসতে চাচ্ছি আমরা কিন্তু সেখানে সফল হতে পারবো। আর আপনি বলেছেন যে আমরা আরও কি পদক্ষেপ নিয়ে আসছি, আমাদের যে প্রত্যেকটা সেক্টর, এই যে স্বাস্থ্য সেক্টর দেখেন, আমি বলি মানে কান্না চলে আসবে, আপনার চোখের পানি পড়বে। এই যে দেখেছেন যে এই সময় যে গুলিতে অনেকেই শহীদ হয়েছেন, আমি একটা পত্রিকায় অনলাইনে দেখলাম যে একটা মেয়ে কাঁদছে, সে বলছে যে আমার বাবা ঢাকা মেডিকেলের মর্গে আছে, এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হয়েছেন, তাকে দেখার জন্য আমাকে 500 টাকা ঘুষ দিতে হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন আমরা কি রাষ্ট্র ব্যবস্থায় আছি। এবং এই যে যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা আহত হয়েছে, বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে তারা চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে প্রাইভেট মেডিকেলে যারা চিকিৎসা নিচ্ছে, তাদের বিল দেখলে আপনার চক্ষু চরক গাছ হয়ে যাবে। মানে এরা কি আসলে মানুষ, না এরা আসলে ডাকাত? আমি তাদেরকেও সাবধান করে দিতে চাই যে ডাক্তারি তো একটা মহৎ পেশা। আপনি যদি হসপিটাল দিয়ে থাকেন, আপনাদের নৈতিকতার জায়গা থেকে চিন্তা করা উচিত। আপনার তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আপনি চাইলে তো যাদেরকে চিকিৎসা দিয়েছে তাদেরকে আপনি ফ্রি চিকিৎসা দিতে পারতেন, তাহলে এই মানুষগুলো আপনার এই প্রতিষ্ঠানের সুনাম করতো, আপনি আপনি আরও লাভবান হতেন। তা না করে আপনারা যে গলা কেটেছেন, আপনাদেরকে ধরার জন্য আমরা রেডি হচ্ছি, আপনাদেরকেও ধরা হবে। স্বাস্থ্য বলি, তারপরে যে শিক্ষা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজে এই যে ছাত্রলীগ নামক ছত্রছায়া তারা কমিটি করেছে। আমরা যে রিফরমেশনটা আনতে চাইছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পেশি শক্তি এবং কালো টাকার লেজুর ভিত্তির রাজনীতি থাকবে না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা থাকবে, সিটগুলো মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রশাসন বন্টন করবে। শিক্ষা প্রতিষ্ঠানে মেধাভিত্তিক প্রতিযোগিতা থাকবে, ছাত্র সংসদ নির্বাচন থাকবে, এবং যারা কাজ করতে চায় তারা শিক্ষার্থীদের কল্যাণে অ্যাক্টিভিজম করবে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করবে, রাজনৈতিক সচেতনতা তৈরি করবে শিক্ষার্থীদের ভিতরে। কিন্তু পেশি শক্তি, কালো টাকার রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে আসবে না। ঠিক একইভাবে সরকারের আরও যে সার্ভিসগুলো আছে, যে সড়ক পরিবহন সিস্টেম, আপনার হচ্ছে বিমান, তারপরে আপনার তথ্য প্রযুক্তি, আপনার হচ্ছে খেলাধুলা, অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে এবং অর্থনৈতিক প্রত্যেকটা সেক্টর নিয়ে আমরা কাজ করি। একটা জায়গায় আমরা আশাবাদী, আমরা এখানে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পেয়ে, কারণ এর আগেও আন্তর্জাতিক বিশ্ব থেকে যারা দাতা সংস্থা ছিলেন তাদেরও একটি ছিল যে এখানে যদি এরকম কোনো ব্যক্তি আসে তাহলে আপনাদের সাথে আমাদের কাজ করতে সুবিধা হবে, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। সেই জায়গা থেকে আমাদের অর্থ ব্যবস্থায় বড় একটা রিফরমেশন দরকার। এটা এই জন্য দরকার যেন এইখানে দুর্নীতির ফাঁক ফোকরগুলো যেন চিরতরে বন্ধ হয়। কেন এই কথাটা বলছি দেখেন, আমরা তো সামনে থেকে দেখি যে এখানে পুলিশ মারতেছে, এখানে ডিবি তুলে নিয়ে আসতেছে, এইখানে র্যাব এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতেছে। এইটা এই হচ্ছে আপনাদেরকে ফোন দিয়ে বলা হচ্ছে যে এই নিউজটা ছাড়া যাবে না, এই অমুককে তোমরা কেন টক শোতে নিয়ে আসছো, তোমাদের চ্যানেলের লাইসেন্সই বন্ধ করে দেবো। আমরা দেখি যে এগুলো সরকার করতেছে, কিন্তু আলটিমেটলি এগুলো তো সরকার করে না, আলটিমেটলি করছে এগুলো ব্যবসায়ীরা। আগে রাষ্ট্রটা পরিচালনা হতো যে সিস্টেমে, যে সরকার রাষ্ট্রের সব সার্ভিসগুলো, সেবাগুলো ম্যাক্সিমামই দিত। এরপরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আসলো, যে সরকারি প্রতিষ্ঠানও থাকবে, মানে প্রাইভেট প্রতিষ্ঠানও থাকবে। এখন প্রাইভেটাইজেশনটা এত মাত্রায় এমন হয়ে গেছে, এবং এই বাংলাদেশে এই প্রাইভেটাইজেশনের সুযোগ নিয়ে এমন কিছু দানব গড়ে উঠেছে, এখন সরকারকে তারা চালায়। শেখ হাসিনা কী করেছে বিপদের সময়, যখন দেখছে ছাত্ররা তার সাথে নাই, শিক্ষকদেরকে তারা তিনি মানে বেফাস কথা বলে অপমান করেছেন, তখন তিনি ব্যবসায়ীদের ডেকেছে যে তোমরা বাবা আমার সাথে থাকো, তোমরা থাকলে আমি পুলসিরাত পার হয়ে যাব। তো সেই ব্যবসায়ীদেরকে কিভাবে দানব বানিয়েছে দেখেন। আমরা গতকালকে কম্পিটিশন কমিশনে গিয়েছিলাম, সেখানে তারা 198টা প্রতিষ্ঠানের নামে তারা অ্যাকিউজড করেছে, মামলা করেছে। এখানে যারা রাজনীতিটাকে হোল্ড করতেন, যারা নিয়ন্ত্রণ করতেন, তারা বলে দিচ্ছে ম্যাডাম এখানে আমার এই লাগবে, আচ্ছা ঠিক আছে ওকে দিয়ে দাও, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা কোন ব্যাংকে, ঠিক আছে ওকে দিয়ে দাও,
হ্যাঁ, ও কত হাজার কোটি টাকা আছে, অত ঠিক আছে ওকে দিয়ে দাও, আর ওদেরকে দেওয়া যাবে না, ওকে দেওয়া যাবে না, এটা বন্ধ। এই যে এইভাবে করে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তারা দানব হয়ে উঠেছে। হ্যাঁ, এবং তারাও কিন্তু এই দেশটাকে দানবীয় কায়দায় নিয়ন্ত্রণ করতেছে। দেখেন একটা পানির বোতলের দাম কত আমাকে বলেন, 20 টাকা না? হ্যাঁ, পানির দাম হাফ লিটার বাংলাদেশে 20 টাকা কিভাবে হবে? বাংলাদেশ তো আর মরুভূমি না, মরুভূমি না, তাহলে এটা 20 টাকা হয় কিভাবে? এটাগুলো সিন্ডিকেট। তো বাংলাদেশে যত বড় বড় কোম্পানিগুলো আছে তারা এইভাবে সিন্ডিকেট করছে যে 20 টাকার কমে কিন্তু কেউ পানি তোমরা হাফ লিটার বেচবে না, এর বেশি যে যত বেচতে পারো বেচো। এই যে এইভাবে করে সিন্ডিকেট করে মানুষকে তারা জিম্মি করে তারা এই কাজগুলো করছে। তারাই কিন্তু এই দেশের সরকারগুলো করছে। আমাদের কথা হলো যে তাদেরকেও ধরতে হবে, কাউকে ছাড়া যাবে না। আচ্ছা, আপনি খুব সুন্দর কথা বলেছেন। পানির কথা যখন এসেছে আমরা একটু অ্যাড করতে চাই যে মুগ্ধর কথা। সেই মুগ্ধকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পাচ্ছি পানি বোতল আমরা দেখতে পাচ্ছি মুগ্ধ নামে, এবং সেখানে নিচে লেখা আছে মুগ্ধর নিচেই পানি লাগবে পানি। তো এই বিষয়টি যে এখন যে মানুষ এই যে ইমোশনালটাকে যে পুঁজি করে এখন পানির যে বিক্রির যে একটা ইয়ে হচ্ছে, এটা আপনি খুব পজিটিভলি দেখছেন নাকি নেগেটিভলি দেখছেন? আমরা একটু সেই ব্যাপারে জানতে চাইছি। এটাও কি কোনোভাবে সিন্ডিকেট তৈরি হচ্ছে কিনা? আমি বলতে চাচ্ছি যে মুগ্ধর নামে যদি কেউ পানি বিক্রি করতে চায় তাহলে এটা বিক্রি করার কোনো সুযোগ নাই, এটা ফ্রি সার্ভিস দিতে হবে। আর যদি বিক্রি করতে চায় কেবলমাত্র তার বাবা বা তার যারা অভিভাবক আছে তারা মুগ্ধর নামে কোনো প্রতিষ্ঠান, ট্রাস্ট বা এই ধরনের কোনো কল্যাণমূলক কোনো প্রতিষ্ঠান করতে পারে, সেখানে সেই পানির প্রফিট দিয়ে সেই প্রতিষ্ঠানটা চলতে পারে, স্কুল কলেজ মাদ্রাসা হতে পারে। এইটা কিন্তু আপনি বা আমি কোনো একটা মানে ইমোশনকে কাজে লাগিয়ে আমি বিজনেস করব, এটা তো আরেকটা জঘন্য কাজ। আমি বলি এক্ষুনি স্টপ করা উচিত, এ ধরনের কোনো কাজ করা উচিত না। আচ্ছা, আরেকটি বিষয় যে আমরা যে সোশ্যাল মিডিয়া থেকে যেটা দেখেছি যে গুজবের যে বিষয়টি, এবং এখনও কিন্তু অনেক মাধ্যম থেকে আমরা বেশ ফেক নিউজ বলি বা গুজব বলি, কিছু বিষয় কিন্তু আমাদেরকে বেশ বিভ্রান্ত করছে। তো আসলে আমাদের ট্রাস্টওয়ার্থির জায়গাটা কোথায় আছে, বা আমরা আসলে কোথায় ট্রাস্ট রাখতে পারি, বা আমাদের আজ সাধারণ জনগণ হিসেবে আমাদের সেফটির জায়গাটা কতটুকু, এরকম অনেক ধরনের কোশ্চেন কিন্তু সাধারণ মানুষের মনে আছে। সেই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। এটা দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। দেখেন, যখন গণমাধ্যমগুলো সঠিক নিউজ প্রচার করবে না, মূল ধারাগুলো থেকে মানুষ সঠিক তথ্য জানতে পারবে না, তখন কিন্তু মানুষ ওই তাকিয়ে থাকে ফেসবুকে কে কি বলছে, কোথায় কি লাইভ হচ্ছে, হ্যাঁ সলিমউদ্দিন জব্বার কি বলতেছে, মানুষ ওইটার জন্য অপেক্ষা করে। কেন? মূল ধারাতে তারা সঠিক সংবাদ পাচ্ছে না। আমরা এখন বলছি এই যে যেমন আমরা আজকে RTVতে গিয়েছিলাম, তাদের সাথে মত বিনিময় করেছি, আপনাদের এই যে ATN বাংলায় এসেছি, আপনাদের যারা এখানে দায়িত্ব পালন করেন তাদের সাথে মত বিনিময় হচ্ছে। আমরা তাদেরকে বলছি যে বাংলাদেশের এখন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, সব প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলো, এবং মিডিয়া কি, মিডিয়া একটা দেশের অন্যতম একটা স্তম্ভ। মিডিয়াকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে হবে। মিডিয়া যদি সবচেয়ে বেশি শক্তিশালী হয়, আপনারা যদি স্বাধীনভাবে সকল সংবাদ দেখাতে পারেন, নিউজগুলো দেখাতে পারেন, বের করে নিয়ে আসতে পারেন, তাহলে তো গুজব ছড়ানোর কোনো সুযোগ থাকে না। আমি বলবো যে এই ক্ষেত্রে মিডিয়ারও দায় আছে। যারা মিডিয়াতে কাজ করেছে তাদেরকে আর কি দায় দেবো? পেটের দায়ে তারা তাদের অনেক কিছু বাধ্য হয়ে করেছে, অনেকে চেষ্টা করেছে, করতে পারে নাই। কিন্তু মিডিয়াগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করেছে, যারা মিডিয়ার মালিক ছিলেন, যারা আঁচ করে এই মিডিয়ার মাধ্যমেই তারা তাদের ব্যবসা বাণিজ্য শত শত কোটি টাকা বানিয়েছেন অন্যায় করে, এবং এই মিডিয়াকে স্বৈরাচারের দোসরের সেবায় নিয়োজিত করেছেন, ওরা তাদেরকে তো ধরতে হবে। এবং বাংলাদেশের মিডিয়াগুলো এখন ছাত্র জনতা তাদেরকে সহযোগিতা করবে, জিনিসগুলো তারা তুলে নিয়ে আসবে, গুজব আর ছড়াবে না। আরেকটি বিষয়, একটা দেশ চলার জন্য যে অর্থনৈতিক যে স্ট্রেনটা থাকা দরকার, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের আসলে নেই। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্বল। সো অর্থনৈতিক সংকটটা থেকে মোকাবেলা করার জন্য, সেখান থেকে ভালো পজিশন আনার জন্য কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন আপনারা? দেখেন, বাংলাদেশের যে রিজার্ভ, সেই রিজার্ভের বড় একটা অংশ কিন্তু আসে গার্মেন্টস এবং প্রবাসীদের আয় থেকে। আপনারা দেখেছেন যে প্রবাসীরা এখন কিভাবে অবদান রাখছে, প্রবাসীরা কিন্তু খুব খুশি। তো প্রবাসীদের যে রেমিটেন্সের সাপোর্টটা আসছে বাংলাদেশে, আপনি দেখবেন যে অল্প সময়ের ভিতরেই আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আগে হয়েছে, প্রতিদিন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি তাই যদি কেবলমাত্র বন্ধ হয়ে যায়, আমাদের দেশটা এমনিতেই ঘুরে দাঁড়াতে পারবে। তো সেই জায়গাগুলো নিয়ে আমি মনে করি যে মানুষকে খুব আন্তরিকভাবে কাজ করতে হবে। আপনার হচ্ছে সরকারকে ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এবং সরকারের জায়গা থেকে
মানুষকে রিলিজ দিতে হবে। দেখেন এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য, 17টি পণ্যদ্রব্য সরকার লিস্টেড করেছে, তাদের নাম দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য, মানে এগুলো গরিব ধনী সবার দরকার। নিত্য প্রয়োজনীয় পণ্য চিনিতে ডিউটি দেওয়া হয়েছে, সেখানে 40 টাকা আপনার ডিউটি দেওয়া। আপনার যে ডাল, হ্যাঁ, আপনার এই যে এই ধরনের যে দ্রব্যগুলো, এগুলো কারা করছে? এগুলো এই যে ট্যারিফ কমিশনের দায়িত্ব, ট্রেড অ্যান্ড ট্যারিফ বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। আমি এখানে একটু বলি তারা আসলে কি করে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে যদি ফিনিশ চিনিটা আসে সেইটার দাম কত হয়? সেটার দাম কিন্তু অনেক কম হয়। আর এইখানে তারা একটা এমন নিয়ম করে দিয়েছে যে আমাদের যে কোম্পানিগুলোর নাম বললাম, বড় বড় কোম্পানি, তারা ব্রাজিল থেকে বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে ইয়াগুলো নিয়ে আসে, রগুলো নিয়ে আসে, এখানে রিফাইনারি করে বিক্রি করে। তাদেরকে আবার তারা একদিক দিয়ে ব্যাংকগুলো লোন দিচ্ছে, আবার আরেক দিক দিয়ে তার ট্যারিফ কমিশন তাদের ডিউটি কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, এনবিআর তাদের ডিউটি কমিয়ে দিচ্ছে। আবার এরকম অনেক গ্রুপ আছে, ইসলামের 500 কোটি টাকা রাজস্ব রেভিনিউ মাফ করে দিছে। এরকম কাজগুলো করতেছে। এই যে সিন্ডিকেটের জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আমরা অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি। আচ্ছা, বেশ ভালো। এবং আরেকটি বিষয় আছে যে আমরা জানি যে জেলখানার একটি স্মৃতি আছে আপনার, যেটা বেশ ভয়ানক। সেই বিষয় নিয়ে আমরা একটু জানতে চাই। আমি এখন পর্যন্ত 2বার জেল খেটেছি, 2বারই 6 মাস। মোদি বিরোধী আন্দোলনের সময় আমি জেলে গিয়েছিলাম, তখন 6 মাস ছিলাম। তখন তো সারা দেশে করোনা লকডাউন ছিল, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘ 6 মাস পরে আমি বের হয়েছি। তারপরে আবার এই জাতীয় নির্বাচনের আগে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা অনেকেই দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে, সেখানে আমি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়েছিলাম যে আমাদের ভোটের অধিকার নাই, বেকারত্ব, দেশে সুশাসন নাই, এই যে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার দরকার, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পেশিশক্তি রাজনীতির থেকে মুক্ত হওয়া দরকার। এই সকল দাবি দেওয়া নিয়ে আমি তখন এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের জন্য এক দফার দাবি ঘোষণা করে দলমত সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ করার আমি আহ্বান জানাই। তারপরেই আমাকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে, আমি সেখানে ছিলাম, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দেখেছেন আপনারা কিভাবে তার ঘর টর ভেঙে সেখান থেকে নিয়ে যায়, নিয়ে গিয়েছে। সেখান থেকে নিয়ে গিয়ে আমাকে তারা 6 মাস জেলখানায় রাখে। আমাকে রেখেছিল সলিটারি কনফাইনমেন্ট, এটাকে বলা হয় নিঃসঙ্গ আবদ্ধতা, বা বিভিন্ন দেশে এটাকে সেগ্রিগেশন পানিশমেন্ট বলে, মানে সবার থেকে তাকে আলাদা করে রাখা। আপনারা অনেকেই জানেন যে অ্যালেক্সেই নাভালনি, তাকে রাশিয়ার এমন একটা জায়গায়, এমন একটা জেলখানায় রাখা হয়েছিল অনেক দূরে রাশিয়ার মূল শহর থেকে। সেখানে মানে সে ছাড়া আর তার আশপাশে কেউ ছিল না। এবং আমাকে তারা এমন, এটাকে বলা হয় ওই নিঃসঙ্গ আবদ্ধতা পানিশমেন্ট, তা আমাকেও তারা সেভাবে রেখেছিল। আমাকে তারা এমনভাবে এই 10 ফিট বাই 15 ফিট একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে, আমাকে কিচ্ছু দেওয়া হতো না। এবং যারা জেল খেটেছে তারা জানে যে জেলখানা একটা কেস কার্ড দেয়। হ্যাঁ, সেই কেস কার্ড দিয়ে জেলখানায় সাক্ষাৎ বা বই পড়া বা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি সেখানে নেওয়া যায়। এবং জেলখানায় বাইরে থেকে টাকা পাঠানো যায়, সেই কার্ড নাম্বার দিয়ে সেখানে টাকা তুলে বিভিন্ন কিছু কিনে খাওয়া যায়। আমাকে তারা সব কিছু চেক করে দিয়েছিল, আমাকে তারা কিচ্ছু দেয়নি। মানে আমি যে একটা মানুষ, হ্যাঁ, সেই মানুষ হিসাবে আমাদের মানবিক অধিকার সেটাও তারা দেয়নি। একবার এক কারারক্ষী আসলেন, এসে ওখানে যারা ছিল সকাল বিকাল তাদেরকে 2 ঘন্টা করে ছেড়ে দেওয়া হতো সূর্যমুখী নিচে, কারণ ওটা খুব সেন্সিটিভ। ওই বিল্ডিংটাই নামেই মানে একটা আতঙ্ক। হ্যাঁ, সেখানে যে সবচেয়ে বড় বড় ক্রাইম যারা করে, অপরাধী যারা, দুর্ধর্ষ, জঙ্গি, এরকম লোকদেরকে রাখে। আবার বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, এরকম জায়গা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে সূর্যমুখীর নিচতলায় রাখা হয়। তো সবাইকেই সকাল বিকাল ছেড়ে দিত, আমাকে ছাড়তো না। কারারক্ষী এসে বলে যে ভাই সবাইকে ছেড়ে দিয়েছেন, রাইটারকে জিজ্ঞেস করতেছে এই ছেলেটাকে ছাড়ে না, কত বয়স অল্প, ও এমন কি অপরাধ করছে ওকে ছাড়ে না? সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, হ্যাঁ, ছাত্র অধিকার পরিষদের সে সভাপতি, রাজনীতি করে, তো ভালো কাজ করে। অন্যায় হলে সেটার প্রতিবাদ করে, চাল ডালের দাম বাড়লে সেটা নিয়ে প্রতিবাদ করে। তো তারা এইভাবে রাখছে কেন? হ্যাঁ, তো উনি দেখতেছে যে তারপরেও সে ছাড়তেছে না। আমি বলতেছে যে ভাই সে তো মানুষ না, সে কোনো পশু, তারা এইভাবে করে রাখতেছেন। তো সেই মানে কারারক্ষীর চোখ দিয়ে পানি চলে আসছে। সে কিন্তু কারাগারের দায়িত্ব পালন করতেছে। তখন তাকে রাইটার বলতেছে যে ভাই আপনি বেশি খাতির করতে যায়েন না, তাকে বেশি খাতির করতে গেলে আপনার কিন্তু চাকরি থাকবে না। মানে এইভাবে তারা আসলে সেখানে আমাকে মানে অত্যাচারটা, নির্যাতনটা করেছে। তারপরে আমি বলবো যে দেখেন, এখন তো এত অত্যাচার, নির্যাতন, জুলুম সকল কিছুর বিনিময়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। আমার নামে কিন্তু 10টা মামলা, আমাকে মাসে 30 দিনে 10 দিন হাজিরা দিতে যেতে হতো কোর্টে। তাহলে চিন্তা করেন, আমি 26 বছর বয়সী একটা 27 বছর একটা ছেলে, আমি মাস্টার্সে পড়াশোনা করি বিশ্ববিদ্যালয়ের, এই বয়সে যদি আমাকে 10 দিন কোর্টে যেতে হয়, আমার নামে যদি 10টা মামলা থাকে, তাহলে আমি আমার লাইফে আর কি করব? আমার তো আর কিছু করার সুযোগ নাই। তো এইটা ছিল
আওয়ামী লীগের একটা ডিজিটাল পানিশমেন্ট সিস্টেম। আগে দেখেছেন না, যারা প্রতিবাদী মানুষ কথা বলতো তো রাজা বাচ্চারা তাদেরকে ধরে হাত ভেঙে দিত, পা ভেঙে দিত, জিহ্বা কেটে দিত। এটা ছিল আওয়ামী লীগের একটা স্মার্ট মানে টর্চার সিস্টেম, যে ধরবে 10টা 15টা মামলা দিয়ে দিবে, 20টা মামলা দিয়ে দেবে, ওর লাইফ শেষ। এরকম বিএনপি জামাতের অনেক নেতা আছে যাদের নামে 100-150-র বেশি মামলা, মানে তার লাইফ শেষ। তাই একটা কথা বলতে চাই যে এখন আমাদের এত সকলের ত্যাগ, রক্ত, জীবনের বিনিময়ে যে দেশটা পেয়েছি, আমরাও রাজনৈতিক প্রতিহিংসা কারো কাছ থেকে নিতে চাই না। আমরা চাই যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, আইনের মাধ্যমে তাদের বিচার হবে। আমরা আইনের মাধ্যমে তাদেরকে প্রতিরোধ করব। আর একটা কথা বলতে চাই যে অনেকেই তো নির্যাতিত হয়েছেন, আপনারা এরকম প্রতিহিংসা পরায়ণ যদি হয়ে যান তাহলে মানুষ কিন্তু আমাদের কাছ থেকে খুব ভালো কিছু আশা করবে না। তবে অবশ্যই যারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ এবং এই দেশটাকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, তাদেরকে কিন্তু প্রতিহত করতে হবে, নাহলে তারা এই বিপ্লব তারা কিন্তু নস্যাৎ করে দেবে। এবং সেক্ষেত্রে অবশ্যই ছাত্র জনতা, আপনারা এই সেনাবাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের সহযোগিতা নেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আশা করছি দর্শক যারা আজকে আমাদের আয়োজনটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে এই কথাটিই বলবো যে দেখুন, সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমাদের এইটা একটা বাংলাদেশ, এখানে কোনো সাম্প্রদায়িক না। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই বাংলাদেশে হাজার বছর থেকে এই আমাদের জনপদের এই যাত্রা, সেইটাকে আমাদেরকে ধারণ করতে হবে। আর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাজার মনিটরিংয়ের কাজ করছে শিক্ষার্থীরা, জনতারা। সেই জায়গাগুলোতে আপনারা সচেতন থাকবেন। ভোক্তা অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করে যেখানে চাঁদাবাজি, দুর্নীতি হবে আপনারা সেখানে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন। দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, নির্যাতন নিপীড়ন মুক্ত, বহু মতের, বহু পথের, বহু আদর্শের একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গঠন করার জন্য কাজ করছি। সেটা হৃদয়ে ধারণ করবেন এবং বাস্তবায়ন করার জন্য সকলের সাথে সমন্বিতভাবে কাজ করবেন। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।